মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ সংবাদ মাধ্যমকে তিনি জানান, জুলাই গণহত্যার অপরাধে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের দেয়া চিঠির জবাব এখনও ভারত দেয়নি জানিয়ে ফেরত পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন ডক্টর ইউনূস। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ২০২৪ সালে জুলাই বিপ্লবের সময় ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এতে মারা যায় অন্তত ১,৪০০ জন মানুষ, আহত হন বহু লোক। এসব ঘটনায় সারা দেশে ২৫০রও বেশি হত্যা মামলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। কোনো সন্দেহ নেই যে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের মুখোমুখি হবেন। তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। শুধু শেখ হাসিনা নয়, তার সঙ্গে জড়িত সব লোক তথা পরিবারের সদস্য থেকে শুরু করে তার সহযোগীদেরও বিচার করা হবে। তিনি বাংলাদেশে নেই, তাই এখন প্রশ্ন হলো আমরা তাকে ফিরিয়ে আনতে পারবো কিনা। এটি নির্ভর করছে ভারতের উপর এবং আন্তর্জাতিক আইনের নির্দেশনের উপর। শেখ হাসিনাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে চিঠি দেওয়া হয়েছে, তবে এখনো কোনো সাড়া মেলেনি। যাই হোক, শেখ হাসিনা বাংলাদেশে আসুক আর না আসুক, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অর্থনৈতিক দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে তদন্ত করছে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। টিউলিপ সিদ্দিকির বিষয়ে অর্থনৈতিক অনিয়মের বিষয়টি দুর্নীতি দমন কমিশন গুরুত্বের সাথে নিয়েছে। তিনি এখানে অনেক সম্পত্তি রেখেছেন, যদিও তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। এসব খতিয়ে দেখা হচ্ছে। বিগত সরকারের তৈরি করা আয়নাঘরকে সবচেয়ে কুৎসিত জিনিস আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা আরও বলেন, পুরো সরকার ওই ঘটনার সাথে জড়িত ছিল, তাই দোষীদের খুঁজে বের করতে সময় লাগছে। আয়নাঘরের অপরাধের সাথে সবাই জড়িত ছিল, পুরো সরকার এর সঙ্গে জড়িত ছিল। সুতরাং এটা বের করা কঠিন যে কারা উৎসাহের সঙ্গে এই অপরাধগুলো করেছিল আর কারা উচ্চপদস্থদের আদেশে এসব কাজ করেছিল। তাই এগুলো চিহ্নিত করতে সময় লাগছে। তবে আয়নাঘর কুৎসিত জিনিস, যা আপনি দেখতে পারেন, অনুভব করতে পারেন অথবা পর্যবেক্ষণ করতে পারেন। আয়নাঘরগুলো সংরক্ষিত এলাকায় হলেও জনসাধারণের দেখার জন্য ভবিষ্যতে এগুলোকে উন্মুক্ত জাদুঘরে রূপান্তরিত করার পরিকল্পনার কথাও জানান ডক্টর ইউনূস। অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক সিআর আবরার। বেলা 11টায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ গ্রহণ শেষে সেখানে রাখা বইয়ে সই করেন নতুন উপদেষ্টা সিআর আবরার। শপথ অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আগস্টে শহীদদের স্মরণে 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক সিআর আবরার। নতুন উপদেষ্টা যুক্ত হওয়ায় অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টা সহ মোট উপদেষ্টার সংখ্যা দাঁড়ালো 23 জন। শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে তিনি বলেন, বাংলাদেশের শিক্ষা পদ্ধতিকে বিশ্বমানে উন্নীত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে। নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন তিনি। আর বিদায় শিক্ষা উপদেষ্টা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ায় মনোযোগ নেই, চলছে ম্যানেজিং কমিটি দখলের প্রতিযোগিতা। 10 মার্চের মধ্যে সব বই দেয়া সম্ভব হবে বলেও জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 7 মাসের মধ্যে বদল করা হলো শিক্ষা উপদেষ্টাকে। এক অধ্যাপক বিদায় নিলেন, দায়িত্ব নিলেন আরেক অধ্যাপক। অভিবাসী ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে কাজ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার বা সিআর আবরারকে দায়িত্ব দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের। দায়িত্বটা অপ্রত্যাশিত হলেও পালন করতে চান সততার সাথে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি।
মাননীয় প্রধান উপদেষ্টা আমাকে ডেকে পাঠালেন দিন 4-5 আগে। অন্যান্য অনেক কথা, মালয়েশিয়ান শ্রমবাজার নিয়ে কথা হলো, অন্যান্য অনেক কথার পরে উনি যখন বললেন যে স্যার এই দায়িত্ব আর পালন করতে চাচ্ছেন না, প্রধান উপদেষ্টা আমাকে বললেন যে এই দায়িত্বটা আমি গ্রহণ করে আমি রীতিমতো অবাক হয়েছি। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি স্বীকার করেছেন শিক্ষা খাতের বিশৃঙ্খলা ঠেকাতে পারেননি, নতি স্বীকার করতে হয়েছে রাজনৈতিক চাপের কাছে। একটা বিশাল বিশৃঙ্খল অবস্থা, তো ওই যে আবার পরিচালনা পর্ষদ, রাজনৈতিক শক্তি যারা এসেছে তারা আবার দখল করছে, সামলানো যাচ্ছে না। যারা স্কুলের ম্যানেজিং কমিটিতে আসতে চান তাদের অনেকে স্কুলের পাশে না। শিক্ষা ব্যবস্থা যখন নষ্ট হয়ে যায়, এটা নষ্ট হতে অনেক সময় লাগে, বহু বছর ধরে নষ্ট হয়, আর এটাকে আবার টেনে তুলতে হলেও অনেক সময় দরকার হয়। পাশেই বসা নতুন শিক্ষা উপদেষ্টা শোনেন এসব তিক্ত অভিজ্ঞতার কথা, তবে তিনি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চান, জানান ভবিষ্যৎ পরিকল্পনার কথা। মাননীয় প্রধান উপদেষ্টা যখন আমাকে এই দায়িত্ব দিলেন, আমি মনে করি যে এটা একটা ইটস এ চ্যালেঞ্জ। উনি আমাকে এটাও বলছেন যে সময় মধ্যে দায়িত্বটা নিচ্ছ, আমরা তো স্যারের কাছ থেকে শুনলামই কি টালমাটাল সমস্যার মধ্যে তিনি এই টিমকে নিয়ে তিনি এই দায়িত্ব পালন করেছেন। আমি এমন শিক্ষা ব্যবস্থার স্বপ্ন দেখি যেখানে আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভেতরেই তাদের ভবিষ্যৎ দেখতে পাবে এবং বাংলাদেশ থেকেই বিশ্বকে নেতৃত্ব দেবে। তবে অল্প সময়ে তিনি কতটা পরিবর্তন করতে পারবেন সেদিকেই তাকিয়ে আছেন দেশের মানুষ। বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রতিটি অপরাধের জন্য শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার করা হবে। তবে এসব কথা বা কোনো অজুহাত তুলে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। রাজধানীর একটি হোটেলে শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লিং অ্যাসোসিয়েশন আয়োজিত গোলটেবিল বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। একটি অনির্বাচিত সরকার দেশের বর্তমান সংকট ও সমস্যার সমাধান করতে পারবে না জানিয়ে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সুষ্ঠুভাবে দেশ পরিচালনা সম্ভব নয়। বিচারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আমরা তো দেখতে পাচ্ছি না এখানে। এটা তো বিচারিক প্রক্রিয়া চলতেই থাকবে। শেখ হাসিনার বিচারের পরে তো বিচারিক প্রক্রিয়া থেমে যাবে তা তো না, তারপরেও তো বিচার আছে, আরো লোকের বিচার আছে, হাসিনার তো বিচার আছে। আজকে এটার জন্য হবে না নির্বাচন, কালকে আরেকটার জন্য হবে না, পরশু আরেকটার জন্য, কত কথাই তো শুনতেছি। এই সমস্ত কথাবার্তা বলে নির্বাচন ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। পুঁজিবাজারে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের পদত্যাগ দাবি করেছেন সংস্থাটির কর্মচারীরা। আজকের মধ্যে তারা পদত্যাগ না করলে আগামীকাল থেকে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণাও দেন তারা। বিকেলে সংবাদ সম্মেলনে কর্মচারীদের পক্ষে কর্মবিরতির ঘোষণা দেন নির্বাহী পরিচালক মাহবুবুল আলম। এ সময় তিনি জানান, রাশেদ মাকসুদের নেতৃত্বে কমিশন স্বৈরাচারী সিদ্ধান্ত নিচ্ছেন। এর প্রেক্ষিতে কর্মচারীরা কয়েক দফা দাবি উপস্থাপন করলেও সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য দেয়নি কমিশন। এরই প্রেক্ষিতে কমিশনের পদত্যাগের এক দফা দাবির সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে সকাল 11টা থেকে সংস্থাটির চেয়ারম্যান, কমিশনার সহ জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তাকে অবরুদ্ধ করা হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় সেনাবাহিনী পাহারায় বিকেল 3:30টার দিকে চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সহ কমিশনাররা বিএসইসি ত্যাগ করেন। বৈষম্যহীন বাংলাদেশে করের বৈষম্য দূর করার আশ্বাস দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তৈরি পোশাক খাত সহ অন্যান্য খাতে করের হার বাড়ানো হবে বলেও জানান তিনি। এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় এ সময় আরও বেশি কর ছাড়ের দাবি জানান ব্যবসায়ীরা। শারফুল আলমের রিপোর্ট। আসছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম বাজেট। কেমন হবে বিশেষ এই বাজেটের আয় ব্যয়ের হিসাব, আর তাতে ব্যবসায়ীদের জন্য কী বা থাকছে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা।
তবে এ নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের সাথে প্রাক বাজেট আলোচনা শুরু হয়েছে, যেখানে ব্যবসায়ীরা তুলে ধরছেন ব্যবসা বান্ধব করনীতির বিভিন্ন বিষয়, আর কর ছাড়ের নানা সুপারিশও রয়েছে তাদের। আমরা নগদ টাকা ব্যবহার করে জিনিসপত্র সস্তায় কিনতে পারি, ডিজিটালি যখন কিনি কিছু তখন ভ্যাট আসে, ট্যাক্স আসে, সবকিছু আসে। আমি আপনাকে প্রপোজ করবো, why don't you disincentivize cash? আয়কর দীর্ঘদিন থেকে দিয়ে আসছি, এদের উপরে কিছু চাপ বাড়ছে, কিন্তু এখনো আমি মনে করি বাংলাদেশের 1 কোটি ব্যবসায়ীকে আয়করের আওতায় আনার মতো আছে। প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, কিন্তু নতুন করে কর দেওয়ার কথা বলেন না। আগামী বাজেটে নতুন করে কিছু জায়গায় কর আহরণ বাড়ানো হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স ছেড়ে দিলেই এর বেনিফিটটা ভোক্তাদের কাছে সরাসরি গড়ায় না, এর একটা বড় অংশ আবার বিজনেস পিপলদের হাতে থেকে যায়। এই একটা ওয়াইড স্প্রেড কমপ্লেন কিন্তু আছে, যদি এটা হওয়া উচিত। আপনাদের চোখগুলোকেও আমাদের এনবিআর এর চোখ হিসেবে কাজে লাগাইতে হবে। যাদের অ্যাবিলিটি আছে প্রত্যেককে কিছু না কিছু কন্ট্রিবিউট করা উচিত। কেবলমাত্র আমাদের এক্সিস্টিং ট্যাক্স পেয়ারদেরকে আমরা কন্টিনিউয়াসলি চাপ দিব, আর যারা দিচ্ছে না তারা সারা জীবনই না দেওয়ার মধ্যে থাকবে। এই বৈষম্য বেশি দিন চলতে দেওয়া যায় না এবং এর কারণে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এনবিআর চেয়ারম্যান জানান, ফেব্রুয়ারি মাসে নতুন করে 28,000 ভ্যাট নিবন্ধন করা হয়েছে।